গল্পের শুরুতেই আমরা কংকে দেখতে পাই, যে কিনা আপন মনে ঘুমাচ্ছিল। একটু পরেই সে ঘুম থেকে উঠে ঝর্ণায় গোসল করতে যায়। কিন্তু আজকে কোনো একটা কারণে কং অনেক বেশি রেগেছিল, যার জন্য সে তার পাশে থাকা একটি গাছকেই উপড়ে ফেলে। এরপর আমরা সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল জিয়া। সে এবং কং একই সঙ্গেই থাকতো। কং এখানে জিয়ার সমস্ত কথাই শুনতো, কিন্তু জিয়া আসলে কথা বলতে পারতো না, এমনকি সে কানেও শুনতে পেত না। জিয়া কংকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে ইশারার মাধ্যমে কংয়ের সঙ্গে কথা বলতো। এরপর কং সেই গাছটিকে একটি ধারালো অস্ত্রে পরিণত করে, আর সেটা আকাশের দিকে ছুঁড়ে মারে। গাছটি একটি এনার্জি দেয়ালের সঙ্গে গিয়ে লেগে যায়, আর দেয়ালটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থাকা সমস্ত বিজ্ঞানীরাই সিগন্যাল পেয়ে যায়, কারণ হেডকোয়ার্টার থেকে এই দেয়ালকে রক্ষণাবেক্ষণ করা হতো। পরের দিন আইল্যান্ডে সেই দেয়ালের সামনে এন্ডু নামের একজন বিজ্ঞানী আসেন। তখনই এন্ডুর সঙ্গে থাকা সেই লোকটি তাকে বলে, কংকে এখন এখানে রাখা একদমই ঠিক হবে না, কারণ এটা একদমই নিরাপদ নয়, তাই আমাদের কংকে অন্য কোথাও নিয়ে রাখা উচিত। এন্ডু তখন বলে, এটা করা একদমই ঠিক হবে না, কারণ গডজিলা যদি কংয়ের কথা জানতে পারে তাহলে তাদের মধ্যে আবার যুদ্ধ বেঁধে যাবে, কারণ তারা দুজনে অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর টাইটান। এরপর আমরা একজন হ্যাকারকে দেখতে পাই, যার নাম ছিল বার্নি। সে গডজিলা সম্পর্কে অনেক কিছুই জানতো। বার্নি নিজের গাড়ি থেকে নেমে একটি অনেক বড় কোম্পানিতে প্রবেশ করে, যার নাম ছিল অ্যাপেক্স। এই কোম্পানিতে মানুষের ভবিষ্যতের জন্য অনেক বড় বড় প্রোগ্রাম তৈরি করা হচ্ছিল, আর বার্নি নিজেও এই কোম্পানিতে কাজ করত। বার্নি বহুদিন ধরেই সন্দেহ করছিল যে এই কোম্পানিতে ভয়ঙ্কর কিছুর পরিকল্পনা চলছে, তাই সে এখানকার সমস্ত ডেটাই হ্যাক করে ফেলে। ডেটা হ্যাক করে সে জানতে পারে কোম্পানিটি তাদের একটি বড় প্রজেক্ট হংকংয়ে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে। এটি ছিল গডজিলা আসার অ্যালার্ম। বার্নি তখন সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা গডজিলাকে দেখতে পাই। সে অনেক রেগেমেগে পানির উপরে উঠে আসে, আর সে মানুষের খুব কাছাকাছি চলে আসে। গডজিলাটি ফ্লোরিডা শহরে এসে মানুষের উপর হামলা করে। এই প্রথমবার সে মানুষের উপর হামলা করছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, গডজিলাটি অন্য কোথাও নয় বরং অ্যাপেক্স কোম্পানির উপরই হামলা করছিল। এটা দেখতে পেয়ে বার্নি অনেক বেশি অবাক হয়ে যায়, এবং সে মনে করে এই কোম্পানি নিশ্চয়ই গডজিলার সঙ্গে বড় কোনো অন্যায় করেছে। পরের দিন গডজিলার এই হামলার খবর সমস্ত নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। এরপর আমরা ক্লাসরুমে বসে থাকা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল মেডিসন। সেও ক্লাসে বসে এই খবরগুলো দেখছিল। সেখানে অ্যাপেক্স কোম্পানির মালিক ওয়াটার সাইমন বলছিলেন, গডজিলা মানুষের জন্য খুবই ক্ষতিকর, যা ভবিষ্যতে আরো বড় একটা বিপদ ডেকে আনতে পারে। কিন্তু মেডিসন এই কথা বিশ্বাস করে না, তাই সে সোজা তার বাবা মার্কের কাছে চলে যায়। সে বলে, গডজিলা যে এত বড় হামলা করেছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ গডজিলা এর আগে কখনো মানুষের উপর হামলা করেনি। কিন্তু তার বাবা মার্ক তার কোনো কথা না শুনেই তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন মেডিসন সেই হ্যাকারের মতো অ্যাপেক্স কোম্পানিকে সন্দেহ করতে শুরু করে। নিশ্চয়ই তারা গডজিলার সঙ্গে খারাপ কিছু করেছে। এরপর সিন কাট হলে আমরা ডক্টর নাথানকে দেখতে পাই। তিনি ছিলেন একজন বড় বিজ্ঞানী। তিনি টাইটানদের জন্মভূমি অর্থাৎ হলো আর্থ নিয়ে একটি বই লিখেছিলেন। এখানে নাথানের সঙ্গে দেখা করতে আসেন অ্যাপেক্স কোম্পানির মালিক ওয়াল্টার। ওয়াল্টার চান নাথান যেন সেই টাইটানের জন্মভূমি খুঁজে বের করতে তাদেরকে সাহায্য করে, কিন্তু নাথান বলে যে গডজিলা অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে গিয়েছে, তার এমন রূপ আগে কখনোই দেখা যায়নি। ওয়াল্টার তখন তার এই কথা শুনে বলে, আমি জানি গডজিলা যে শক্তি পেয়েছে সেটা তার জন্মভূমি থেকেই পেয়েছে, আর এটাই তাকে বেঁচে থাকতে সাহায্য করেছে। আমরা যদি সেই এনার্জি পেয়ে যাই তাহলে গডজিলার চেয়েও শক্তিশালী টাইটান বানাতে পারবো, যে গডজিলাকে মারতে আমাদেরকে সাহায্য করবে। আমাদের কোম্পানি অ্যাপেক্স অনেক অ্যাডভান্স প্রযুক্তি দিয়ে একটা শিপ তৈরি করেছে, যার মাধ্যমে তোমরা হলো আর্থে পৌঁছাতে পারবে। আর তুমি যদি এই শিপে থাকো তাহলে সেখানকার এনার্জি তোমার কিছুই করতে পারবে না। এই কথা শুনে নাথান বলে, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। প্রতিটি টাইটান নিজের জন্মভূমিতে কোনো না কোনো সময় ফিরে আসে, তাই আমরা কংয়ের সাহায্যে সেই হলো আর্থ খুঁজে বের করতে পারবো। এরপর সিন পরিবর্তন হলে আমরা নাথানকে দেখতে পাই, যিনি বিজ্ঞানী এন্ডুর কাছে এসেছে। তিনি এন্ডুকে বলে, আমরা কংয়ের সাহায্যে টাইটানের জন্মভূমি খুঁজে বের করতে চাই, কারণ অ্যান্টার্কটিকায় অনেক বড় একটি গর্ত আছে, যার মধ্যে শুধুমাত্র টাইটানরাই যেতে পারে, আর আমাদেরকে কংকে সেখানেই নিয়ে যেতে হবে। এটা শুনে অ্যান্ডু প্রথমে মানা করে দেয়, কিন্তু নাথান অনেক বোঝানোর পর সে তার কথায় রাজি হয়ে যায়।
তারা সবাই একটি শিপের মাধ্যমে কংকে অজ্ঞান করে অ্যান্টার্কটিকায় নিয়ে যাচ্ছিল, তাও গডজিলার কাছ থেকে লুকিয়ে একটি নিরাপদ রাস্তা দিয়ে। কারণ কং আর গডজিলা যদি সামনাসামনি হয়ে যায় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তারা একে অপরের চিরশত্রু। রাত হলে আমরা জিয়াকে দেখতে পাই, সে কং এর কাছে গিয়েছিল। সে এটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এরপর সে এন্ডুর কাছে চলে আসে এবং বলে কং অনেক বেশি রেগে আছে কারণ তাকে বেঁধে রেখেছে। অন্যদিকে আমরা মেডিসনকে দেখতে পাই, সে তার বন্ধু জোশের সঙ্গে সেই হ্যাকার বার্নিকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। কারণ বার্নি একমাত্র মানুষ যে অ্যাপেক্স কোম্পানি আর গডজিলার মধ্যকার ভয়াবহ সত্য বলতে পারবে। তারা দুজনে একটি সুপার শপে আসে, কারণ এখান থেকেই বার্নি সবসময় জিনিসপত্র কিনত। এরপর মেডিসন দোকানদারকে কিছু টাকা দিলে দোকানদার বার্নির ঠিকানা বলে দেয়। তারপরে তারা বার্নির ঠিকানায় চলে আসে, আর সেখান থেকে বার্নি, মেডিসন এবং জোশ একটি বারে চলে আসে। এখানে মেডিসন বার্নিকে বলে যে নিশ্চয়ই গডজিলা আর অ্যাপেক্স কোম্পানির মধ্যে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। বার্নি তখন বলে আমারও এটা সন্দেহ হচ্ছে, কারণ কিছুদিন আগে আমি অ্যাপেক্স কোম্পানির ডেটা হ্যাক করেছিলাম, আর সেখান থেকেই আমি জানতে পারি অ্যাপেক্স কোম্পানি হংকং এর হেডকোয়ার্টারে অনেক জিনিসপত্র পাঠিয়েছে যা সাধারণ জিনিসের চেয়ে অনেক বেশি দামি ছিল, আর এর ফলেই গডজিলা সেই হেডকোয়ার্টারে হামলা করেছিল। তাই মেডিসন পরিকল্পনা করে যে তারা এবার অ্যাপেক্স কোম্পানির হেডকোয়ার্টারে যাবে। এরপরে সিন পরিবর্তন হলে আমরা নাথান এবং এন্ডুকে দেখতে পাই। তারা এই শিপে বসে গল্প করছিল যে সেই আইল্যান্ডে জিয়ার মা বাবা মারা গিয়েছে, কারণ তখন সেখানে অনেক বড় একটা বন্যা এসেছিল, আর কং তখনই জিয়াকে বাঁচিয়েছিল। শুধু জিয়ার কারণেই কং এখানে শান্ত আছে, যার কারণে ও শিপের কিছুই করছে না। জিয়া না থাকলে কং শিপটাকে একেবারেই ধ্বংস করে ফেলতো। জিয়া একটি ঘরের ভেতরে বসেছিল, তখনই সে গডজিলা আসার শব্দ শুনতে পায় এবং দৌড়ে গিয়ে অ্যান্ডুর কাছে গিয়ে জানায়। কিন্তু ততক্ষণে শিপে গডজিলা হামলা করে দেয় আর তাদের অ্যালার্ম বেজে ওঠে। এন্ডু তখন নাথানকে বলে আমাদের এখনই কং এর হাতের বাঁধন খুলে দিতে হবে, তবেই সে আমাদেরকে গডজিলার হাত থেকে বাঁচাতে পারবে আর সে নিজেও বেঁচে যাবে। ঠিক তখনই গডজিলা এসে তাদের একটি শিপ মাঝখান থেকে ভেঙে ধ্বংস করে ফেলে। মানুষেরা ফাইটার জেট দিয়ে গডজিলার উপর হামলা করে, কিন্তু এতে তার কোনোই ক্ষতি হয় না। উল্টো গডজিলা সমস্ত জেট প্লেনগুলো ধ্বংস করে দেয়। এরপর গডজিলা কং যে শিপে ছিল সেটি ধ্বংস করে ফেলে, যার ফলে কং আর শিপে থাকা মানুষগুলো পানিতে ডুবতে শুরু করে। তখনই পানির ভেতরে নাথান কংকে মুক্ত করে দেয়, আর সেই পানির ভেতরে কং আর গডজিলার যুদ্ধ শুরু হয়ে যায়। কং শিপটিকে আবারও সোজা করে দেয়, যার ফলে অনেক মানুষই বেঁচে যায়। কিন্তু সে খেয়াল করে গডজিলা অন্য আরেকটি শিপের দিকে এগিয়ে যাচ্ছে, তাই সে এক লাফে গডজিলার আগেই সেখানে পৌঁছে যায়, আর তাদের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়। কং এখানে গডজিলাকে এক ঘুষিতেই পানিতে ফেলে দেয়। কং যখন পানির নিচে তাকায় তখন দেখতে পায় পানির ভেতর থেকে নীল রঙের প্রচন্ড আলোকরশ্মি বেরিয়ে আসছে। এটি ছিল গডজিলার মুখ থেকে বেরিয়ে আসা সেই ভয়ঙ্কর এনার্জি। এরপর কং শিপ থেকে লাফ দিয়ে গডজিলাকে ধরে ফেলে, আর পানির ভেতরে তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়। গডজিলা কংয়ের সঙ্গে কোনো মতেই পেরে উঠছিল না, তাই সে বুদ্ধি করে কংকে পানির অনেক গভীরে নিয়ে যেতে শুরু করে, কারণ কং পানির নিচে বেশিক্ষণ নিঃশ্বাস নিতে একদমই পারবে না। এদিকে নাথান এন্ডুকে বলে যে কোনোভাবেই কংকে বাঁচাতে হবে, তাই তিনি অনেকগুলো বোমা পানির নিচে ফেলে দেয়। এই বিস্ফোরণের ফলে কং গডজিলার হাত থেকে বেঁচে উপরে ফিরে আসে। নাথান বুদ্ধি করে শিপের ক্যাপ্টেনকে সমস্ত শিপের ইঞ্জিন বন্ধ করে দিতে বলে, যাতে করে গডজিলা মনে করে সবাই মারা গিয়েছে। পরিকল্পনা মতোই গডজিলা সেখান থেকে চলে যায়, কিন্তু এখন তারা ইঞ্জিন চালু করতে একদমই পারছিল না, কারণ ইঞ্জিন চালু করলে গডজিলা আবারও ফিরে আসতে পারে। তাই নাথান অ্যান্ডুকে বলে তারা এবার কংকে আকাশপথে নিয়ে যাবে। অন্যদিকে বার্নি, মেডিসন আর জোশ লুকিয়ে অ্যাপেক্সের হেডকোয়ার্টারে চলে আসে। ভেতরে ঢুকে তারা দেখতে পায় অনেকগুলো ডিম রাখা আছে, কিন্তু বুঝতে পারছিল না এগুলো আসলে কিসের ডিম ছিল। ঠিক তখনই সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। আসলে এটি ছিল একটা বিশাল কন্টেইনার, যা হংকে পাঠানোর জন্য তৈরি করা হয়েছিল। বার্নি এটা দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখন তারা জানতে পারবে আসলে কি ঘটেছে। এদিকে নাথানের বুদ্ধিও কাজে লাগে। তারা সবাই মিলে কংকে হেলিকপ্টারে করে অ্যান্টার্কটিকায় নিয়ে আসে। এখানে এসে জিয়া কংকে ইশারা করে বলে তাকে সেই গর্তের ভেতরে যেতে হবে, কারণ সেখানেই তার ঘর এবং পরিবার রয়েছে। এটা শুনে কং একটুও দেরি না করে গর্তের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে নাথান এবং তার
টিম নিয়ে স্পেসশিপে করে তারা তার পিছু নিতে থাকে, কিন্তু গর্তের ভেতরে ঢোকার পর তারা গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে না, যার ফলে স্পেসশিপটি অনেক দ্রুতই ছুটতে থাকে। আর কয়েক সেকেন্ডেই তারা কয়েক হাজার কিলোমিটার দূরে চলে আসে। একটু পরেই তারা হলো আর্থে পৌঁছে যায়। সেখানে আরো অনেক টাইটান ছিল। কং এখানে নিজের বাড়িতে আসতে পেরে অনেক বেশি খুশি ছিল। নাথান তার টিম নিয়ে স্পেসশিপে করে কং এর পিছু নিচ্ছিল। তখনই একটি উড়ন্ত টাইটান এসে তাদের একটি স্পেসশিপ ধ্বংস করে ফেলে। এটা দেখতে পেয়ে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। টাইটানটি যখনই নাথানের স্পেসশিপ ধ্বংস করতে যাচ্ছিল তখনই কং তাকে মেরে ফেলে। আর এরপরে দেখা যায় আরেকটি উড়ন্ত টাইটান এসে কংকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরে। নাথান উড়ে এসে সেই টাইটানের উপর হামলা করে, যার ফলে কং মুক্ত হয়ে যায় এবং রেগে গিয়ে সেই টাইটানের মাথা বডি থেকে আলাদা করে ফেলে। এরপর তারা আবারও কং এর পিছু নিতে থাকে এবং তারা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে কোনো গ্র্যাভিটি নেই। সব পাথরগুলো আকাশে ভাসছিল। অন্যদিকে অ্যাপেক্স হেডকোয়ার্টারে মেডিসন এবং তার সঙ্গীরা একটি বিশাল আন্ডারগ্রাউন্ডে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা এমন কিছু দেখতে পায় যা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। এখানে অ্যাপেক্স আরেকটি রোবোটিক গরজিলা বানিয়েছে, যা আসল গরজিলার চেয়ে অনেক গুণ বেশি ভয়ঙ্কর। এই রোবোটিক গরজিলার সমস্ত নিয়ন্ত্রণ ছিল রেন নামের একজন ব্যক্তির কাছে। তখনই ওয়াল্টার একটি ভয়ঙ্কর টাইটান রোবোটিক গরজিলা তার উপর ছেড়ে দেয়, যাতে এর শক্তি সম্পর্কে জানা যায়। কিন্তু সেই টাইটানটি মেডিসন এবং তার টিমের উপর হামলা করে বসে। টাইটানটি মেডিসনকে প্রায় ধরেই ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই রোবোটিক গরজিলা তাকে ধরে নিজের এনার্জি দিয়ে টাইটানকে মাঝখান থেকে কেটে ফেলে। মেডিসন এবং তার সঙ্গীরা একটি ক্যাপসুল শিপে করে সেখান থেকে পালিয়ে যায় এবং বুঝতে পারে আসল গরজিলা কেন এই হেডকোয়ার্টারকে ধ্বংস করতে এসেছিল। একটু পরেই রোবোটিক গরজিলা বন্ধ হয়ে যায়, কারণ এটিকে বেশিক্ষণ চালু রাখার মতো এনার্জি অ্যাপেক্স কোম্পানির কাছে ছিল না। এদিকে আসল গরজিলা ও রোবোটিক গরজিলার কথা জেনে যায়, যার জন্য সে আবারও রাস্তা বদল করে হংকং এর উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কং দ্রুত দৌড়ে তার বাড়ির দিকে চলে আসে এবং সে একটি বিশাল গেটের সামনে এসে দাঁড়িয়ে যায়। দরজা খুলে ভেতরে ঢুকে সে একটি অস্ত্র খুঁজে পায়, যা ছিল মূলত তারই অস্ত্র। অস্ত্রটি হাতে তুলে নিয়ে কং রাজার মতো তার সিংহাসনে বসে পড়ে। একটু পরেই নাথান এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছে যায় এবং তারা সবাই শিপ থেকে নেমে আসে, কারণ এখানে গ্র্যাভিটি এবং অক্সিজেন সবকিছুই স্বাভাবিক ছিল। কংকে রাজার মতো বসে থাকতে দেখতে পেয়ে তারা সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে মেডিসন ও বার্নি হেডকোয়ার্টার থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তারা একটি গোপন ঘরে প্রবেশ করে একটি বিশাল টাইটানের মাথা লুকিয়ে রাখা দেখতে পায়। সেটার কাছে গিয়ে তারা দেখতে পায় ভেতরে রেন বসে আছে এবং সেখান থেকেই সে রোবোটিক গরজিলাকে নিয়ন্ত্রণ করছে। ফলে সে বুঝতেই পারছিল না মেডিসন এবং তার সঙ্গীরা সেখানে রয়েছে। সিন কাট হলে আমরা দেখতে পাই গরজিলা হংকং এ পৌঁছে গিয়েছে এবং চারদিকের সবকিছুই ধ্বংস করে ফেলছে। লোকজন বাঁচার জন্য চারদিকে ছোটাছুটি করছে। অন্যদিকে নাথানরা হলো আর্থের সেই এনার্জি খুঁজছিল। ঠিক তখনই কং এর হাতের সেই অস্ত্রটি জ্বলতে শুরু করে, আর কং যখনই সেটি মাটিতে রাখতে যায় তখনই চারদিক থেকে জ্বলজ্বল করতে শুরু করে। এটি হলো সেই জায়গা যেখানে এই অস্ত্রটি চার্জ হয় এবং সেখান থেকেই গরজিলা তার শক্তি সংগ্রহ করে। কং যখনই তার অস্ত্রটি মাটিতে রাখে তখনই হংকং থেকে গরজিলা বুঝে যায় যে কং হলো আর্থে পৌঁছে গিয়েছে, আর সে তার পুরো শক্তি দিয়ে মাটিতে আঘাত করতে শুরু করে। অন্যদিকে ওয়াল্টারের মেয়ে মায়া নাথানের সঙ্গে হলো আর্থে এসেছিল এবং সে সেখানকার মাটির নমুনা নিতে চাইছিল। সে একটি ডিভাইস দিয়ে এনার্জির নমুনা নিচ্ছিল, যা দিয়ে হংকং এ থাকা রোবোটিক গরজিলা চার্জ হতে শুরু করে। কিন্তু এন্ডু মায়াকে এটা করতে নিষেধ করে, কারণ তারা এই এনার্জি সম্পর্কে তখনও বেশ কিছু জানতো না। তখনই ওয়াল্টারের সৈন্যরা এসে এন্ডু এবং তার সঙ্গীদের উপর গুলি চালায়। এটা দেখতে পেয়ে কং প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে ওঠে আর সেখানকার মাটি কাঁপতে শুরু করে। এই এনার্জির ফলে রোবোটিক গরজিলা পুরোপুরি চার্জ হয়ে যায়। তখন ওয়াল্টার রেনকে রোবোটিক গরজিলাটি চালু করার অনুমতি দেন। রেন নিষেধ করে বলে যে এই এনার্জি সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না, তাই এটা আমাদের জন্য বড় একটা বিপদ ডেকে আনতে পারে। কিন্তু ওয়াল্টার তারপর রেনকে রোবোটিক গরজিলা চালু করতে বলেন। এদিকে হলো আর্থে পাখির মতো টাইটানদের থেকে বাঁচার জন্য সবাই ছোটাছুটি করছিল। ঠিক তখনই সেখান থেকে গরজিলার এনার্জি বেরিয়ে
আসে আর অনেক বড় একটা গর্ত তৈরি হয়। মায়া তখন শিপে করে সেই পথ দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কং তাকে ধরে ফেলে এবং সে সেই শিপটিকে ধ্বংস করে দেয়। এরপর কং তার অস্ত্র দিয়ে গর্ত দিয়ে নিচে নেমে যায়। নাথান এবং এন্ডু শিপ নিয়ে কং এর পিছু নেয়। অন্যদিকে মেডিসনরা কন্ট্রোল রুমে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর গার্ডরা তাকে ধরে ফেলে। ওদিকে বিশাল গর্ত দিয়ে কং ও হংকং এ পৌঁছে যায় এবং সে সেই গডজিলার মুখোমুখি হয়। কং গডজিলার উপর হামলা করে, কিন্তু গডজিলা তার হামলা থেকে বেঁচে যায় এবং কং এর অস্ত্রটি একটি বিল্ডিং এ আটকে যায়। যখন গডজিলা মুখ দিয়ে এনার্জি বের করতে থাকে, কিন্তু কং তার মুখ চেপে ধরে এবং জোরে তার মুখে একটা ঘুষি মারে, যার ফলে গডজিলা অনেক দূরে ছিটকে পড়ে। গডজিলা আবারও মুখ দিয়ে এনার্জি বের করে কং এর দিকে ছুঁড়ে মারে, কিন্তু কং তার অস্ত্র দিয়ে সেটিকে আটকে দেয়। তবে এনার্জির তীব্রতা এত বেশি ছিল যে কং নিচে পড়ে যায়। গডজিলা আবারও তার শক্তি দিয়ে কংকে আঘাত করতে গেলে কং অস্ত্র দিয়ে সেটিকে আটকিয়ে উল্টো গডজিলাকেই আঘাত করে। গডজিলা এতে অনেক বেশি আহত এবং ক্ষুব্ধ হয়ে যায়। তারা দুজনেই এবার প্রচন্ড আহত হয়ে পড়ে। এদিকে কং এর অস্ত্রেরও চার্জ শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে গার্ডেরা মেডিসন এবং তার সঙ্গীদেরকে ধরে ওয়াল্টারের কাছে নিয়ে আসে। ওয়াল্টারের কথা শুনে মেডিসন বুঝতে পারে রোবোটিক গডজিলার কারণেই আসল গডজিলা আবারও এখানে ফিরে এসেছে, কারণ ওয়াল্টার আসল গডজিলার চেয়েও শক্তিশালী রোবোটিক গডজিলা বানিয়েছেন। টাইটানরা পৃথিবীকে ধ্বংস করে দিবে এই ভয় থেকে তিনি পৃথিবীকে বাঁচাতে এটি তৈরি করেছিলেন। এদিকে গডজিলা আবারও উঠে দাঁড়ায় এবং সে কং এর উপর হামলা করতে শুরু করে। কং এবার গডজিলার সঙ্গে কোনো মতেই পেরে ওঠে না এবং সে প্রচন্ড আহত হয়ে পড়ে যায়, কিন্তু গডজিলা কংকে না মেরে ফেলে সেখান থেকে চলে যেতে থাকে। কং কোনো মতে দাঁড়ানোর চেষ্টা করে এবং ব্যর্থ হয় এবং সে দাঁড়াতে ব্যর্থ হয়ে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যায়। অন্যদিকে হেডকোয়ার্টারে রোবোটিক গডজিলা চালু হয়ে যায়, কিন্তু এটি এখন আর রেনের নিয়ন্ত্রণে ছিল না। এনার্জির শক্তিতে সে নিজেকেই নিয়ন্ত্রণ করছিল। রোবোটিক গডজিলা রেন এবং ওয়াল্টার দুজনকেই মেরে ফেলে, তবে ভাগ্যক্রমে মেডিসন এবং তার সঙ্গীরা বেঁচে যায়। এরপর রোবোটিক গডজিলা হেডকোয়ার্টার থেকে বেরিয়ে আসে আর সে আসল গডজিলার উপর হামলা করে। এদিকে দেখা যায় আসল গডজিলা কোনোভাবেই তার সঙ্গে পেরে ওঠে না। এই দৃশ্য দেখতে পেয়ে বার্নি এবং মেডিসন সিদ্ধান্ত নেয় তারা যে কোনো ভাবে রোবোটিক গডজিলাকে ডিঅ্যাক্টিভ করবে। অন্যদিকে কং তখনও অজ্ঞান, আর সেখানে নাথান এবং অ্যান্ডু জিয়াকে নিয়ে পৌঁছায়। তারা দেখতে পায় রোবোটিক গডজিলা আসল গডজিলাকে খুব বাজেভাবে মারছে। জিয়া কং এর হার্টবিট পরীক্ষা করে বুঝতে পারে তার অবস্থা খুবই খারাপ এবং তারপর সে এটা এন্ডুকে জানায়। তখন নাথান এবং এন্ডু ঠিক করে যে স্পেসশিপ দিয়ে তারা কংকে ইলেকট্রিক শক দিবে। তারা তাই করেন, স্পেসশিপ চালু করে বেরিয়ে আসেন আর একটু পরেই সেখানে বড় একটা বিস্ফোরণ ঘটে, যাতে করে কং এর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর জিয়া কংকে বুঝায় গডজিলা তাদের শত্রু নয়, তাই যে কোনো ভাবেই তাকে বাঁচাতে হবে। আসল শত্রু হলো রোবোটিক গডজিলা। এদিকে হেডকোয়ার্টারে মেডিসন এবং বার্নি তখনও রোবোটিক গডজিলা বন্ধ করার চেষ্টা করছিল, আর বাইরে রোবোটিক গডজিলা আসল গডজিলাকে খুব বাজেভাবে মারছিল। এতে করে আসল গডজিলা তখন প্রচন্ড দুর্বল হয়ে পড়ে এবং রোবোটিক গডজিলা তাকে মেরে ফেলতেই যাচ্ছিল। ঠিক তখনই কং এসে তাকে বাঁচিয়ে নেয়, আর এই পুরো ঘটনা আসল গডজিলা দেখছিল কিভাবে রোবোটিক গডজিলা কং এর উপর হামলা করছিল আর কং তাকে বাঁচিয়েছে। কিন্তু রোবোটিক গডজিলার সঙ্গে কং একা কোনো মতেই পেরে উঠছিল না, তাই গডজিলাও পাশে দাঁড়িয়ে একসঙ্গে তার উপর হামলা করে। রোবোটিক গডজিলা আসল গডজিলাকে মারতে শুরু করে এবং কংকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন কং অস্ত্র তুলে রোবোটিক গডজিলার উপর হামলা করে, কিন্তু অস্ত্রে কোনো প্রকার চার্জ না থাকায় তেমন কোনো ক্ষতি হয় না। রোবোটিক গডজিলা কংকে ধরে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই কন্ট্রোল রুমে জিয়া কাচের টুকরো সিস্টেমের উপর ফেলে দেয়, যার ফলে পুরো সিস্টেমটি শর্ট সার্কিট হয়ে যায় এবং রোবোটিক গডজিলা কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এই সুযোগে গডজিলা কং এর অস্ত্রটি চার্জ করে দেয়। চার্জ পেয়ে কং রোবোটিক গডজিলার উপর হামলা করে আর তার একটি হাত কেটে ফেলে। একটু পরে সে তার আরো একটি হাত কেটে ফেলে আর বারবার আঘাতের ফলে রোবোটিক গডজিলা মাটিতে পড়ে যায়। এরপর কং পুরো শক্তি দিয়ে তার মাথাটি বডি থেকে খুলে নেয় আর রোবোটিক গডজিলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আর এরপরে আমরা মার্কে দেখতে পাই, যিনি তার মেয়ে মেডিসনকে খুঁজতে এসেছেন। নাথান ও এন্ডু পুরোপুরি সুস্থ আছে। একটু পরে মেডিসন তার বাবাকে খুঁজে
পায় আর তার মেয়েকে সুস্থ দেখতে পেয়ে মার্ক অনেক বেশি খুশি হয়। গডজিলা কংকে জোরে জোরে চিৎকার করে দেখে ভাবছিল কং হয়তোবা তার সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু গডজিলা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মেডিসন তার বাবাকে বার্নিকে দেখিয়ে বলে, বার্নি আমাদের জীবন বাঁচিয়েছে। এরপর কং হলো আর্থে ফিরে আসে এবং সেখানে এসে সে অনেক বেশি খুশি থাকে আর তার সঙ্গে জিয়াও ফিরে আসে। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।